তুমি কিন্তু কিছু লুকানোর চেষ্টা করছো। তুমি কি বিষয় নিয়ে টেনশন করছো আমি কিন্তু সব বুঝতে পেরেছি। বললাম তো কিছু না। কাকা, নতুন কোনো ঝামেলা? ঝামেলা না বাবা, ভাবছি আমার মেয়েটাকে নিয়ে ভাবছি। মা মরা মেয়ে আমার, মানে কোনো কিছুতে যদি কষ্ট পায় আমি সহ্য করতে পারবো না, বড় কষ্ট হবে। ওকে আবার কে কষ্ট দেবে কাকা? বাবা, কষ্ট সবসময় দিতে হয় না, অনেক সময় পেয়ে যায়। আমরা একটা জটিল অবস্থার মধ্যে আছি, কিন্তু দেখো এই অবস্থার মধ্যেও দেবশ্রী কেমন সবাইকে আপন করে নিয়েছে। আমার মেয়েটা ভালোবাসার বড় কাঙাল। এখন এই সব কিছু ছেড়ে যদি ওকে হঠাৎ করে চলে যেতে হয় তাহলে মেয়েটা বড় কষ্ট পাবে। মা মরা মেয়ে আমার ভীষণ কষ্ট পাবে বাবা। কাকা, দেবশ্রী যতটা না কষ্ট পাবে তার চেয়ে অনেক বেশি কষ্ট পাবো আমি। একদম চুপচাপ, কোনো রকম নড়াচড়া করবে না। হ্যাঁ, চুপচাপ বসে রেস্ট নাও, ঠিক আছে? আরে রেস্ট নিতে হবে কেন? আমার হাত কি ভেঙেছে নাকি? আরে বাবা, হাতটা না ভাঙলেও হাতটা তো মুচকে গেছে, সেটাই বা কম কিসে? আর তাছাড়া ডাক্তার বলেছে যে তোমার শরীরটা দুর্বল, তোমাকে রেস্ট নিতে হবে। ডাক্তারের ওরকম বলেই থাকে, এটা নিয়ে এত টেনশনের কিছু নাই। আচ্ছা ঠিক আছে, আমি টেনশন করবো না, ঠিক আছে? এখন এখন শো তো, একটু হেলান দিয়ে শো। শো শো। ইস, রাখো না। আহা, ঠিক আছে তো। তোমার আরে, সেবা করা দেখে আমার খুব আফসোস হচ্ছে। কেন? মনে হচ্ছে আমার হাতটা যদি সত্যি সত্যি ভাঙতো তাহলে খুব ভালো হতো, তোমাকে সবসময় কাছে পেতাম। আচ্ছা, আমি কি সবসময় তোমার পাশে থাকি না? হুম? থাকো, কিন্তু একটু বেশি চাইতে দোষ কি বলো? মনটাকে একটু শান্ত করার জন্য রেয়াজ করতে বসলাম। এত উটকো ঝামেলা হলে কি করে রেয়াজ করব? উফ, কি আরে এসো 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 এসো, বসো বসো। আমি তো একদম হড়বড়িয়ে গিয়েছিলাম, মানে কে না কে আসলো। আমি তার একদম- মানে কি অন্য কারো অপেক্ষা করছিলে? অন্য কেউ মানে? অন্য কেউ মানে মানে কোনো সুন্দরী মেয়ে? হ্যাঁ, একজন সুন্দরী মেয়ের আশা করেছিলাম। সে অনুভবে প্রতিনিয়ত আমার কাছে আসে। সে প্রতিনিয়ত স্বপ্নের মাঝে স্নেহের পরশ বলিয়ে যায়। কে সে? সে কখনোই আমার কাছে ফিরে আসবে না, তবু তাকে প্রতিনিয়ত আমি অনুভব করি। মাঝে মাঝে গরমের মধ্যে ফ্যান বন্ধ করে রাখি। ফ্যানের শব্দে তার আসার আওয়াজ যদি শুনতে না পাই। সে কে? আমার মা। জানো অধরা, আজ আমার জীবনে একটা বিশেষ দিন। বিশেষ দিন মানে? আমার বড় ভাই তখন আমেরিকাতে সেটেলড। বাবা মাকে নেয়ার সব প্রস্তুতি শেষ, কিন্তু মা কিছুতে এই শহর ছেড়ে যাবেন না। হঠাৎ হঠাৎ কি? হঠাৎ হঠাৎ করে আমার মা অসুস্থ হয়ে পড়েন। আসলে মায়ের অসুস্থতা আগে থেকেই ছিল, তাই ভাইয়া ভাবতেন বাবা মা আমেরিকা আসলে তাদের চিকিৎসা করাবেন। হঠাৎ করে মা অসুস্থ হয়ে পড়েন। এখানে উন্নত চিকিৎসা না থাকায় মাকে আর বাঁচানো গেল না। এরপরে ভাইয়া ভাবি দেশে আসলেন।
অনেকটা জোর করে বাবাকে আমেরিকাতে নিয়ে গেলেন, আর আমি আমার মায়ের স্মৃতি নিয়ে এই শহরে থেকে গেলাম। আজ মায়ের মৃত্যুবার্ষিকী, তাই না? আজ কেন জানি আমার মন তোমাকে দেখার জন্য অস্থির হয়ে গেছিল। কেন? তা জানি না, কিন্তু আমার মন বলছিল আজকে তোমার সাথে আমার দেখা করতেই হবে। কিন্তু আমি তো এ সময় বাড়িতে থাকি না, তুমি কি করে জানলে যে আমি বাড়িতে রয়েছি? আমার মন বলছিল তাই। কোনো বিশেষ কাজে এসছো? হ্যাঁ, এসেছিলাম একটা বিশেষ কাজে, তবে সেটা পরে করলেও চলবে। তুমি এখন যাও তো, একটু রেডি হয়ে এসো। কেন বলো তো? এত কেন 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 করো? যাও, রেডি হয়ে এসো, যাও যাও। আচ্ছা, বসো। অনেক মুনি ঋষি অনেক দিন ধরে অনেক স্থানে ধ্যান করার পরে তারা জিনিসটা আবিষ্কার করেছে। অনেক সময় গ্রহ নক্ষত্রের দিকে বছরের পর বছর কাটিয়ে বুঝতে পেরেছে। আবার অনেকে হাতের রেখা দেখে বলেছে, অনেকে বলেছে কর্মফলই মানুষের আসল কাজ। এই নিয়ে নানা জনের নানা মত আছে, তবে হাতের রেখায় অনেক কিছু পাওয়া যায়। তার মানে ওই মানুষের ভালো মন্দ সব রকমের কর্ম হাতের চিহ্নে পাওয়া যাবে। এই হাতের রেখাটা হচ্ছে মানুষের কর্মের খতিয়ান। এখানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিন কালের সব কিছু এখানে লেখা আছে। তাহলে একটা কথা বলি, মাস্টার মশাইয়ের খুনের অভিযোগে যে ছেলেটা হাজত কাটতেছে সে আসলে প্রকৃত খুনি কিনা হাত দেখে বলতে পারবেন না। ওসি সাহেব, কর্মে মনোযোগী না হওয়া বা কর্মে ফাঁকি দেওয়া এটা এক ধরনের বড় অপরাধ। গণক ঠাকুর, মানুষটা জ্ঞানের কথা কও, মহামানবের ভাব নিয়ে থাকো, কিন্তু তোমার মধ্যে যে কুৎসিত লম্পট লোক লুকায় আছে সেটা তো খালি আমিই জানি।
ওসি সাহেব, আপনি এখানে? আমি আপনার বাড়িতে গিয়েছিলাম। আপনি এই নদীর পাড়ে একা একা কি করছেন? আমার তো এখন বাড়ি বলে কিছু নেই, ঠিকানাহীন মানুষ। কি বলছেন আপনি? ঠিকই বলছি। ঠিক যে বলছেন না সেটা আপনি ভালো করেই জানেন। আচ্ছা, আপনি এমন করছেন কেন? ওসি সাহেব, সমস্যাটা কোথায়? ওসি সাহেব, আপনি তো ভালো করেই জানেন আমাদের পরিবারের কথা, আমাদের কোম্পানির কথা, কোম্পানির ট্র্যাজেডির কথা, এমনকি আমার নিষ্পাপ ছোট ভাইয়ের প্রতি অন্যায়ের কথা। কই, আমি তো এতটা ভেঙে পড়িনি। আমি আমি স্বপ্ন দেখি, সুন্দর স্বপ্ন, নিজেকে নিয়ে, এই শহরকে নিয়ে। এই শহরের মানুষগুলোকে আমি আপনজন মনে করি। এই আপনজনকে মনের কষ্টটা বলা যায় না। আসুন না, দুই ভাই মিলে মনের কষ্টটা ভাগাভাগি করে নিই। চলুন। না, মেয়েটা আমার কিচ্ছু বোঝে না। এমন সুযোগ কেউ হাতছাড়া করে? কিরে মা, হা করে দাঁড়িয়ে রয়েছিস কেন? আচ্ছা, ছেলেটা জামা পরতে পারছে না, তুই দেখতে পাচ্ছিস না? না কাকা, আমার কোনো সমস্যা হচ্ছে না, আমি নিজে নিজেই পড়তে পারবো। তুই যে পড়তে পারছো না সেটা আমি দেখতে পাচ্ছি। কিরে, হা করে দাঁড়িয়ে রইলি কেন? দে, পড়িয়ে দে। আহা, দাও না, আমি পড়িয়ে দিচ্ছি। আহ, তুমি যে কি করো না। শোনো বাবা স্বদেশ, তোমার হচ্ছে এখন প্রপার নার্সিং দরকার। আর দেবশ্রী যখন আছে, তোমার নার্সিংয়ের কোনো ত্রুটি হবে না। হ্যাঁ ঠিক আছে, পড়িয়ে দে, ভালো করে পড়িয়ে দে। হ্যাঁ ছি 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 ছি, হায় ভগবান, স্বদেশকে নিয়ে আমার এইরকম বেহায়াপনা দেখতে হবে এ আমি কোনোদিন ভাবতেও পারিনি। আসলে সব কথা না বলা যায় না। নিজের লজ্জার কথা, অক্ষমতার কথা কি বলা যায়? না বললে তো হবে না ওসি সাহেব, তাহলে তো সমস্যার সমাধান হবে না। জীবনে কি সব সমস্যার সমাধান হয়? সব সমস্যার সমাধান না হলেও তো অন্তত শেয়ারিংটা তো করা যায়। তা করা যায়। আপনি তো জানেন আমি পুলিশে চাকরি করলেও সবসময় অন্যায় থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করছি। সেটা আমরা জানি ওসি সাহেব। আমার ছোট বোনদের বিয়ে দিতে দিতে আমার বিয়ে করতে অনেক দেরি হয়ে যায়। তারপরে যখন বিয়ে করি, মেয়েটার সাথে আমার আসলে বয়সের অনেক বেশি দূরত্ব, অনেক গ্যাপ। তারপরেও সেই দূরত্বটাকে কমানোর জন্য আমি ওকে প্রচণ্ড ভালোবাসি। সেই ভালোবাসা দিয়ে ওটাকে কমানোর চেষ্টা করি। তারপরে প্রবলেমটা এসে দাঁড়ায় অন্য জায়গায়। কি প্রবলেম? একটা সময় আমার স্ত্রী সন্তানের জন্য ব্যাকুল হয়ে ওঠে, কিন্তু আমাদের সন্তান হয় না। বাধ্য হয়ে আমি ডাক্তারের সাথে কথা বলে মেডিকেল চেক আপ করাই। প্রবলেমটা আসলে আমারই। ডাক্তার বলল যে আমি কোনোদিন বাবা হইতে পারবো না। আমার বউ কষ্ট পাবে বলে বিষয়টা তার কাছে আমি আর বলি নাই। কিন্তু কি? আমার স্ত্রী প্রেগনেন্ট, কিন্তু তার পেটে কার সন্তান এটা ভাবতে গিয়ে তো আমার সব কিছু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। আপনি একবার চিন্তা করে দেখেন, আপনি যে স্ত্রীকে এত ভালোবাসেন, তার পেটে যদি অন্য কারো সন্তান থাকে, সেটাকে আপনি সহ্য করতে পারবেন?
চৌধুরা, আমরা কোথায় যাচ্ছি বলো তো? কোথায় যাচ্ছ বুঝতে পারছো না? বুঝতে পারলে কাজ জিজ্ঞাসা করি। আজ মার মৃত্যুবার্ষিকী, তার কবর জিয়ারত করতে যাচ্ছি। আমি আমি মার কবরের সামনে যাই না। কেন? মায়ের কবরের সামনে দাঁড়ালে মনে হয় মা সত্যি সত্যি মারা গেছেন। কবরই আমার মায়ের ঠিকানা। কিন্তু এটাই তো প্রকৃত সত্য। কিন্তু আমি তো আমার মাকে প্রতিনিয়ত অনুভব করি। তিনি মাঝে মাঝে আমার কাছে আসেন। মা তো আসবেনি, মা সন্তানকে ছেড়ে কখনো থাকতে পারে না। আবার মায়ের জন্য সন্তানেরও কিছু দায়িত্ব থাকে। কিরকম দায়িত্ব? মায়ের কবর জিয়ারত করা, মায়ের জন্য দোয়া করা, আর সন্তানের দোয়াই মায়ের জন্য সবচেয়ে কাজে লাগে। অধরা, আমি তো এভাবে কখনো ভেবে দেখিনি। চলো চলো তাহলে মার কবরের কাছে যাই, আজ প্রাণ ভরে মার জন্য দোয়া করি। চলো। কি দেখছো? তোমাকে। আমাকে নতুন করে দেখার কি আছে? আছে। জীবনের সব কিছুই কি পুরনো হয়ে যায়? প্রতিদিন যা দেখা যায় তা তো পুরনোই হয়। প্রতিদিন দেখা গেলেও এমন অনেক জিনিস আছে যা যত দেখা যায় ততই নতুন লাগে। আচ্ছা দেবশ্রী, তুমি স্বপ্ন দেখতে অনেক ভালোবাসো তাই না? ভীষণ। আর সেই স্বপ্নের বাস্তবতাও দেখতে চাই। সব স্বপ্নই কি বাস্তব হয়? যদি না হয় বড্ড কষ্ট পাবো। আচ্ছা, তুমি স্বপ্ন দেখো না? আমি স্বপ্ন দেখতে ভীষণ ভয় পাই দেবশ্রী। আমি কিন্তু আমার প্রশ্নের জবাব পাইনি। আমার চোখের দিকে তাকাও, এবার নিজের মনকে প্রশ্ন করো, দেখবে সব জবাব পেয়ে গেছে। জানো অধরা, আমার যে কি ভীষণ শান্তি লাগছে, আমি তোমাকে সেটা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। তুমি প্রতিদিন একবার করে এখানে আসতে পারো কিন্তু। হ্যাঁ, এখন থেকে রোজই এখানে আসবো। জানো, ছেলেবেলায় না এই কবরস্থানকে খুব ভয় পেতাম, মানে খুব ভয় লাগতো। এখন এই কবরের পাশে দাঁড়ানোর পর কেমন যেন একটা টান অনুভব করি। টান তো লাগবেই, সন্তানের প্রতি মায়ের একটা টান আছে না? তোমার মা তো এখানে শুয়ে আছে। আচ্ছা, তোমাকে একটু সময় হবে? আর সারাদিন তোমার জন্য। চলো। আরে ইয়াকুব, তুমি? স্যার ফিরে আসছেন, ঘটনাটা শুনে সোজা ছুটে আসলাম। ও খুব ভালো করেছো। তা হাতে সব কি? শুনলাম স্যার নাকি পানিতে ঝাঁপ দিছিল। আরে মোটা মানুষ দেখে পাইছে গেছে, তাতে কি শরীরের উপর যে জগল গেছে, তাই এসব নিয়ে আসলাম। খাইলে তো শরীরটা চাঙ্গা হয়ে যাবে। তোমার আন্তরিকতায় আমি মুগ্ধ ইয়াকুব। যাকে তুমি ডাব খেয়ে চাঙ্গা করতে এসেছো সে তো নেই।
মানে চলে গেছে, আবার চলে গেছে। ইরে, আমার সব আশা শেষ হয়ে গেল। স্যার যে কেন এই পাগলামিগুলো করে কিছুই বুঝতে পারতেছি না। হ্যাঁ, পাগলামো যে কেন করছে আমরা কেউ বুঝতে পারছি না। বুঝতে পারলে না হয় এর একটা সমাধান বের করতে পারতাম। ভাইজান যাই, আবার স্যারের খোঁজে বেরে এগুলো রাইখা দেন। এগুলো রেখে কি করব? ও তো বাসায় নেই। আমার মন কেটেছে স্যারে আবার ফিরে আসবেন। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেতা, আপনাকে বড় চিন্তিত মনে হচ্ছে। চিন্তা না, দুশ্চিন্তা। হঠাৎ দুশ্চিন্তা হলো যে? দুশ্চিন্তা হঠাৎ করেই আসে। আপনি কি মেয়ের কথা ভাবছেন? মেয়েটার আসার কথা, সব ঠিকঠাক, হঠাৎ ফ্লাইটটা ক্যান্সেল হলো। ফ্লাইট তো ক্যান্সেল হতেই পারে। না, সে তো ক্যান্সেল হতেই পারে। 12 ঘন্টা হয়ে গেল, মেয়েটার সাথে কোনো যোগাযোগ নেই। ওর মোবাইলেও রিচ করতে পারছি না। হয়তো কোনো কারণে মোবাইলটা বন্ধ আছে। যে কারণেই হোক, সে তো যোগাযোগ করে আমার সঙ্গে, নাকি অন্য কোনো ঝামেলা হলো না তো? আদাব নেতা। কি ব্যাপার পুরোহিত, সরাসরি বাসায় চলে এলে? আসতে বাধ্য হলাম নেতা। আচ্ছা শোনো বাচ্চু, জি। ওই কাজীপাড়ার বাদটায় কিছু একটা ঝামেলা হচ্ছে, আপনি ইঞ্জিনিয়ার নিয়ে দেখে শুধু। জি নেতা। আসসালামু আলাইকুম। বসো পুরোহিত। দেখেন পুরোহিত ঠাকুর, বাচ্চু আমার সব কিছু জানে, তবে পুরোটা না। অনেক সময় ডান হাতের কথা বা হাতকে জানাতে দিতে নেই। আপনাকে বলেছি আমার এখানে যখন আসবেন খুব সাবধানে আসবেন। কোথায় যাচ্ছিস তুই? দিদিমা, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। না না, অপ্রয়োজনে বাইরে না যাওয়াই ভালো দাদু ভাই। কিন্তু দিদিমা, আর কতদিন এই ঘরে এইভাবে বন্দি থাকবো? তাও তো ঠিক, কিন্তু উপায় কি বল? দিদিমা, আসলে তোমরা জানিয়ে ভয় পাচ্ছ, সেটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই। কি বলছো বাবা? এত বড় একটা ঘটনা ঘটে গেল, তারপরও বলবে যে ভয়ের কিছু নেই? কাকা, দেবশ্রীর কারণে যদি আমার হাত ভেঙে থাকে, দেবশ্রীর পিতা হিসাবে আপনারও কিন্তু ক্ষতি করার কথা। কিন্তু আপনি দিব্যি ঘুরে বেড়াচ্ছেন, কই আপনার তো কোনো ক্ষতি করেনি। আরে ক্ষতি করেনি বলে করবে না এমন তো কোনো কথা নেই। তোমারও একটু সাবধানে থাকা উচিত। বিপদ আসতে কিন্তু সময় লাগে না। চল দাদু ভাই, ঘরে চল। মাসিমা তো ঠিকই বলেছে, বিপদ যে কখন আসবে তা তো বলা যায় না। আচ্ছা, রাজবাহিনী কি আমার উপরে অ্যাটাক করতে পারে? নেতা, আপনি ঠিকই বলেছেন, আমার সাবধানে চলা উচিত, কিন্তু বিপদের কথা ভেবে এত কিছু মাথায় আসেনি। এমন কি বিপদে পড়েছেন যে আমার কাছে আপনার ছুটে আসতে হলো? মন্দিরে পুলিশ এসেছিল। পুলিশ ঠিক না, তবে গোয়েন্দা বিভাগের লোক মনে হলো। গোয়েন্দা মনে হলো কেন? ওদেরকে আপনি আগে কখনো দেখেছেন? তা দেখিনি, তবে সম্ভবত ঢাকা থেকে এসেছিল। তাহলে কি স্পেশাল ব্রাঞ্চের টিম তদন্তে নেমেছে? নেতা, আপনি কি ভাবতেছেন? না, তেমন কিছু না। আচ্ছা, ওরা আপনাকে কি জিজ্ঞেস করলো? ওরা জানতে চাইল দেবোত্তর সম্পত্তি নিয়ে আমার কি ভাবনা। আপনি কি বলেছেন? আমি বললাম আমার কোনো ভাবনা নেই। আপনি গোত্রপ্রধান, দেবত্ব সম্পত্তি নিয়ে আপনার ভাবনা থাকবে না এমন কথা কেউ বিশ্বাস করবে? কিন্তু কিছু বলতে যেয়ে যদি প্যাচে পড়ে যাই? প্যাচে তো পড়েই গেছেন। সত্য লুকাতে গিয়ে ওদের চোখে এখন সন্দেহের নায়ক আপনি। আচ্ছা অধরা, আমরা এখন কোথায় যাব? কোথায় যাব সেটা তো বলতে পারছি না, তবে আজ সারাদিন তোমার সাথে কাটাবো,
এই উদ্দেশ্যে বের হয়েছিলাম। কেন, বিশেষ কোনো উদ্দেশ্য রয়েছে নাকি? বিশেষ কোনো উদ্দেশ্য থাকলেই বাকি তোমার সেটা বোঝার বা দেখার চোখ আছে নাকি? দেখো, আমি তো সব কিছু সবসময় বুঝতে পারি না। একটা মেয়ে সেজে গুজে তোমার ওখানে আসে আর তুমি বুঝতে পারো না। তুমি সঙ্গীত অনুভব করতে পারো, বুঝতে পারো, অথচ জীবনকে বুঝতে পারো না। না, কে কে বললো বুঝতে পারি না? আমি অনেক বুঝতে পারি। আমি জীবনকে নিয়ে অনেক ভাবি, সঙ্গীতের মতো করে। সব মানুষকে নিয়ে ভাবা আর বিশেষ মানুষকে নিয়ে ভাবা কি এক? না, আসলে বিশেষ মানুষকে নিয়ে ভাবনা তো বিশেষভাবেই ভাবি আমি। সত্যি কি তাই? প্রমাণ ছাড়া তো বিশ্বাস হয় না। কি বলো, মানে জীবনের সব কিছু তো কি সবসময় প্রমাণ দিতে হয়? হয়, গণক ঠাকুরে এই প্রমাণ করতে পারবেন। চলো। মানে এর জন্য কি এখন গণক ঠাকুরের কাছে যেতে হবে? কেন, নিজেকে নিয়ে কোনো সন্দেহ আছে? না না, সন্দেহ থাকবে কেন? আমি ওরকম দু কথা বলার ছেলে না। আমার মুখের কথা আর মনের কথা এক কথা। তাহলে অত সংকোচ করছো কেন? চলো চলো। কি হইলো? আমার অফিসে দেরি হয়ে গেছে তো। বাবা, আমার জুতাটা দিলে না? একটু এখানে বলে দেরি হয়ে যাচ্ছে। জুতাটা না পরে যাই। দেরি হয়ে গেলে চলে যাও, জুতো না পরে চলে যাও। যাব, কিন্তু যাওয়ার আগে এই মিষ্টি বউটাকে একটু আদর করে যাই, নাহলে অফিসের কাজে তো মন বসবে না। এই দেখো দেখো দেখো, তোমার শার্টের বোতাম ছেঁড়া, তুমি কি করে যাবে? যাও। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু ওকে বাবা, ঠিক আছে, অফিসে যাও, দেরি হয়ে যাচ্ছে। জুতা নিচে গিয়ে নিজে নিয়ে আসো একটু। চলো, আসো। অতটা বলছিলাম কি, মানে গণক ঠাকুরের কাছে এভাবে যাওয়াটা কি ঠিক হচ্ছে আমাদের? কেন? না, উনি তো একজন আধ্যাত্মিক মানুষ, একজন সাধক মানুষ, মানে একটা ধ্যানের ভিতরে থাকে, বিশেষ প্রয়োজন ছাড়া ওনার কাছে। আচ্ছা আচ্ছা, তার মানে তোমার আর আমার সম্পর্কের বিষয়টা এটা কোনো বিশেষ প্রয়োজনের মধ্যে পড়ে না? না না, কেন পড়বে না? অবশ্যই পড়ে। আমি তো সবসময় তোমাকে বিশেষ মানুষই মনে করি। মানে তুমি ছাড়া ইনফ্যাক্ট ওই রকমের। কি তুমি ছাড়া? আচ্ছা, সেটা জানার জন্যই গণক ঠাকুরের ওখানে যাচ্ছি। চলো চলো, এসো। বাবা ঠাকুর। কে রে মা? জি, আমি অধরা। অধরা মানে যাকে ধরা যায় না? ওস্তাদজির মতো একজন সহজ সরল, তাকে ধরে রাখবে কি করে? চাইলেই ধরা যায় বাবা ঠাকুর। আমার নাম অধরা হতে পারে, কিন্তু আমি তো ধরা দিয়েই আছি। ভেবেছ তা কি সে বোঝে না? যে মানুষ ভালোবাসে সে সব কিছুই বোঝে। কিন্তু আমি তো মাঝে মাঝেই তাকে বুঝতে পারি না। তাতে কি হয়েছে? আমিও তো অনেক সময় অনেক কিছু বুঝি না। কি যে বলেন গণক ঠাকুর, আপনি বুঝতে পারেন না এমন কোনো কাজ রয়েছে নাকি? এই যে অধরা মামুনি তোমাদের সম্পর্কের কথা জানতে বাসা থেকে বের হয়নি, তোমাকে বাজিয়ে দেখার জন্য কথাগুলো বলল। আসলে অন্য কথা জানার জন্য আমার কাছে এসছো? অন্য কিছু? সেটা আবার কি? হ্যাঁ, অন্য কিছু। বলো মামুনি, তুমি কি জানতে চাও? আপনি তো আমাদের ফ্যামিলি সম্পর্কে সবই জানেন, আপনিই বলুন। না রে মা, আজ না, অন্য একদিন।
আমার গলায় কাটা বিঁধলে তুমি অনেক কষ্ট পাবে, তাই। আমায় এত কষ্ট দিয়েও তোমার কষ্ট দেওয়ার স্বাদ মিটছে না, তাই না? তাই আমায় আরো কষ্ট দিতে চাও? কারণ কষ্ট থেকেই ভালোবাসা হয়। আমি যে তোমায় অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি স্বদেশ। ভালোবাসার কথা কি মুখে মুখে ভালো লাগে? খাবার সামনে রেখে চুপ করে বসে থাকা যায়? ওহ, আমি যে কি না। আচ্ছা না, আহা দাও না, আমি পরিয়ে দিচ্ছি। আহ, তুমি যে কি করো না। শোনো বাবা স্বদেশ, তোমার হচ্ছে এখন প্রপার নার্সিং দরকার। আর দেবশ্রী যখন আছে, তোমার নার্সিংয়ের কোনো ত্রুটি হবে না। হ্যাঁ ঠিক আছে, পড়িয়ে দে, ভালো করে পড়িয়ে দে। হ্যাঁ দেবশ্রী, এই কি ভাবছিলে? ভাবছিলাম না, তাহলে? কল্পনা দেখছিলাম। কল্পনা? কিসের কল্পনা? ভালোবাসার কল্পনা, ভালোবাসার মানুষকে নিয়ে কল্পনা। আচ্ছা অথরা, তোমাদের পারিবারিক সমস্যার কথা আমাকে যে বললে না? কথাটা তোমাকে যে কিভাবে বলি। আগে বসো। বলছিলাম যে আমাকে বলতে যদি তোমার সমস্যা হয় তাহলে বলার দরকার নেই, থাক। কেন? তোমাকে বললে সমস্যা হবে কেন? না, এমন হতে পারে না যে সমস্যা থাকতে পারে না মানুষের, যে সমস্যা বাইরের মানুষের কাছে কখনো বলা যায় না, সেরকম সমস্যা তো হতে পারে, তাই না? এই তো তুমি তোমার কথায় প্রমাণ করে দিলে যে তুমি বাইরের মানুষ। আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে, আমি সরি বলছি। এ ধরনের কথা আর জীবনে কখনো মুখে তুলবো না, ওকে? কিন্তু কথাটা যে আমি তোমাকে কিভাবে বলি। এই তো অথরা, তুমি তোমার নিজের কাছেই ধরা পড়ে গেলে। আমার কাছে বলতে তোমার এত কিসের দ্বিধা, আমি সেটা বুঝতে পারছি না। দ্বিধা নয়, কষ্ট। কষ্ট? যদিও কষ্টটা পরিবারের, তবে ভাইয়া ভাবিরই বেশি। তাদের বিয়ের এত বছর হয়ে গেল, কিন্তু কোনো সন্তান হচ্ছে না। ও, গণক ঠাকুরের কাছে তাহলে সে কারণেই গিয়েছিলে? স্যার স্যার আপনি এখানে? আর আমি তো খুঁজে খুঁজে হয়রান স্যার। কেন আমারে খুঁজে হয়রান হওয়ার কি আছে? কি যে বলেন স্যার, হয়রান হবো না? আপনি ছাড়া আমার আর কি আছে স্যার? শুনলাম আপনি বাসায় ফিরছেন স্যার, তাই সোজা আপনার বাসায় ছুটে গেলাম স্যার। ফেদা বাজার পারিস না তো ভাই, যা এখান থেকে যা, আমার ভালো লাগতেছে না এখন, যা। কই যাব স্যার? আপনার এই অবস্থা দেখলে ভালো লাগে কন? আপনার চিন্তায় কাল সারা রাত ঘুমাইতে পারিনি স্যার। আমার এই দুশ্চিন্তা থেকে আমার বউ ঘুমাতে পারেনি। তোর বউ তোরে খুব ভালোবাসে, তাই না? তা বাসে স্যার, মোটামুটি খুব ভালোবাসছে। আচ্ছা তুই না কইছিলি যে তোর বউর সাথে তোর সারাসারি হয়ে গেছে? সারাসারি না স্যার, ওই সারাসারি ভাব হয়েছিল স্যার। কে? ওই স্যার ভুল বোঝাবুঝির কারণে একটা বিষয়ে ভুল বুঝছিলাম স্যার। শ্বশুর আব্বা, আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। থকু বাস, ভুল হয়ে গেছে, মহাভুল। মানে? না মানে হিন্দু মানুষ সালাম দুঃখে বকরে নমস্কার দাও। ভুল হয়ে গেছে শ্বশুর আব্বা, নমস্কার।
নমস্কার তামই। তোরা কি চাও বাবা? কি আর চাইবো আপনার কাছে? আপনার কাছে তো একটাই জিনিস, সেটা আপনার সুন্দরী মেয়ে দেবশ্রী। মা না, এসব তোমরা কি বলছো? কি বলছি মানে, আপনার মেয়ের প্রতিমার মতো মুখখানা তো আমি ভুলতেই পারি না। না, এটা হয় না, হয় না বাবা। এ রাম বস, হয় না? নাকে কি করে হ্যাঁ করতে হয় তা আমি খুব ভালো করেই জানি। স্বদেশের হাতটা যেমন ভেঙে দিয়েছি, ঠিক তেমন আপনার পাটা ভাঙতেও আমার একটু সময়ও লাগবে না। মাথাটা আমার সত্যি গেছে দেখছি। দিনের বেলা এরকম ধাঁধা দেখা শুরু করলাম। যাই, একটু মন্দিরের দিকে যাই।